মানিক মিয়া অ্যাভিনিউতে উৎসবমুখর পরিবেশে চলছে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান। অভ্যুত্থানের নেতৃত্বদানকারীরাই গুরুত্বপূর্ণ দায়িত্বে। দুর্নীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত নতুন বাংলাদেশ গঠনে তারা তাদের ভূমিকা পালন করবে, সেটাই চাই। আমাদের দাবি আদায়ের জন্য জনগণকে নিয়ে সর্বদা আমরা কাজ করব। ২৪-এর আন্দোলনে যেরকম আমরা তাদের উপরে ভরসা রাখছি এবং এখনো আমরা রাখছি। ক্ষমতা পাকাপাকি করতেই শাপলা চত্বরের গণহত্যা। মন্তব্য প্রেস সচিবের। অন্তর্বর্তী সরকার সব গণহত্যার বিচার করতে ইচ্ছুক। পর্দা নামছে মাসব্যাপী অমর একুশে বইমেলার। শেষ দিনেও শিশু প্রহর জমজমাট। পাপেট শো, গল্প কবিতায় মেতে ওঠে কচি কাচারা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নানা জল্পনা কল্পনার অবসান হতে যাচ্ছে। অবশেষে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। জুলাই গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়ারাই থাকছেন সামনের সারিতে। বিকেল ৩টার পরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হয়। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দুপুরের আগে থেকেই বিভিন্ন জেলা থেকে জড়ো হয়েছেন ছাত্র জনতার প্রতিনিধিরা। নতুন দল গঠন নিয়ে সাধারণ মানুষের মধ্যেও রয়েছে ব্যাপক কৌতূহল। নাগরিক সমাজ, শিক্ষক, জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্যসহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও অংশ নিয়েছেন। নতুন দলে সম্পৃক্ত হতে যাওয়া শিক্ষার্থী প্রতিনিধিরা দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউর অনুষ্ঠানস্থলে উপস্থিত হন উচ্ছ্বাস উদ্দীপনায়। স্লোগান, বাদ্যযন্ত্র নিয়ে উৎসবের আমেজে হাজির হতে দেখা গেছে তাদের। আয়োজন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন এই দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এছাড়া জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কের দায়িত্বে থাকছেন নাসির উদ্দিন পাটোয়ারি। আমাদের দাবি আদায়ের জন্য জনগণকে নিয়ে সর্বদা আমরা কাজ করব। কতটুকু পারবো জনগণ বিচার করবে। আজকে যে দল প্রকাশ হতে যাচ্ছে, নতুন দল, এরা যদি সুন্দর কাজ করে বাংলাদেশ বিনির্মাণে আমরা পাশে থাকবো। যদি দেখি বিগত ফ্যাসিস্ট সরকারের মতো তাদের কার্যকলাপ, তাহলে আমরাও তাদের বিরুদ্ধে রাজপথে অবস্থান করব। ২৪-এর আন্দোলনে যেরকম আমরা তাদের উপরে ভরসা রাখছি এবং এখনো আমরা রাখছি। আমরা আশা করছি তাদের দ্বারা আগামী দিনে ভালো কিছু হবে। দর্শক, নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের সার্বিক খবরাখবর জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যেতে চাইলাম তিথির কাছে। তিথি, নতুন দলের আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা চলছে, কখন নাগাদ ঘোষণা হতে পারে নতুন দল এবং এই আয়োজন নিয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? ইশরাত, যেমনটা জানেন যে আজকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের যে নতুন রাজনৈতিক দল রয়েছে জাতীয় নাগরিক পার্টি, তার আত্মপ্রকাশ ঘটবে বেলা ৩টার দিকে। কিন্তু যদি এখন দেখায় যে স্টেজে কিন্তু অনেক যে প্রথম সারির সমন্বয়করা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। যেমন আব্দুল কাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। একই সাথে কিন্তু সদস্য এবং আহতরা এবং আহতদের যদি একটু যিনি কিনা গণ অধিকার উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে জাতীয় নাগরিক পার্টির যেই প্রধান আত্মপ্রকাশের এখানে পৌঁছাবেন। একই সাথে কিন্তু বিএনপির যে বিশাল মিছিল আমাদের সাথে যুক্ত হয়েছে, তাদের সবাইকে আমরা
যে এই রাজনৈতিক দল এটি কিন্তু একই সাথে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী কিন্তু সকাল থেকে নানা ধরনের লোকজন এসেছে, তাদের নেতৃত্বে এসেছে, যেমন থেকে একই সাথে কিন্তু বিভিন্ন জায়গা থেকে এক এক করে জড়ো হয়েছেন মানিক মিয়া তিথি। ধন্যবাদ আপনাকে। আমরা এবার আমার আরেক সহকর্মী আকলাকুস সাফার কাছে যেতে চাই। সাফা আমার সাথে যুক্ত আছেন, আপনি কি অবস্থা দেখছেন? নতুন দলের মূল নেতৃত্বে কারা থাকছেন এবং যাদের নাম শোনা যাচ্ছে তারা কি এসে পৌঁছেছেন কিনা অনুষ্ঠান স্থলে, সে ব্যাপারে জানতে চাই। মূল নেতৃত্বে যারা থাকছেন তারা এখনো পর্যন্ত এসে পৌঁছাননি, তবে প্রায় 150 জনের উপরে সদস্যের যে ঘোষণা হবে সেই কমিটিতে যারা যারা থাকছেন তারা কিন্তু এরই মধ্যে মঞ্চে অবস্থান নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ তারাও এসেছেন, শহীদ পরিবারের সদস্যরা এসেছেন, আহতরা এসেছেন। সেই জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে গণহত্যার পর একটি গণ অভ্যুত্থান, ছাত্র জনতার আন্দোলন, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল এবং সেই তাদেরকে নিয়ে রাজনৈতিক দল যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, এবং এখানে যে রাজনৈতিক দলের সদস্যরা এসেছেন, নেতৃবৃন্দ এসেছেন, তারাও কিন্তু ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল যতগুলো আছে সেই সব দলের সদস্যরা তারা এখানে এসেছেন। এখানে এসে যেমন আমি সকাল থেকেই যাদের সঙ্গে কথা বলছিলাম সবার কাছেই জানতে চাচ্ছিলাম নতুন এই দলের কাছে প্রত্যাশা কি, এবং সবাই বলছেন যে প্রত্যাশার সবচেয়ে বড় যে জায়গাটি সেটি হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটেই তাদেরকে থাকতে হবে এবং সেই স্পিরিটকে তাদেরকে ধারণ করতে হবে। আর রাজনৈতিক দল যারা গঠন করছেন তারা কিন্তু যেটি বলছেন সেটি হচ্ছে যে এই আন্দোলনের স্পিরিট তারা ধারণ করেই এই আজকের এই নতুন রাজনৈতিক দল, এবং এই নতুন রাজনৈতিক দল সেটিই হবে যেটি এর আগে বাংলাদেশের বিগত 53 বছরের যে রাজনৈতিক দলগুলো যেটি করতে পারেনি অথবা যে ঐক্যের জায়গাটা তৈরি করতে পারেনি, তারা তেমন একটি ঐক্যের জায়গা তৈরি করতে চান, এবং নাগরিকের যে অধিকার, রাষ্ট্রের সঙ্গে নাগরিকের যে চুক্তি, তাদের যে অধিকারের চুক্তি, সেই অধিকার নাগরিক হবে, এবং তারা বলছেন যে তারা এটা নিশ্চিত করবেন। প্রশ্ন আসতেই পারে যে সেটি তারা কিভাবে নিশ্চিত করবেন। তারা বলছেন যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন, এবং আজকের যে কমিটি ঘোষণা করা হবে এই কমিটি কিন্তু সেই নির্বাচনের প্রস্তুতির দিকে নিয়ে যাবেন, এবং নির্বাচিত হওয়া এবং বিরোধী দলে যাওয়া যেটাই হোক না কেন, তারা যেভাবেই থাকুক না কেন, রাজনীতির মাঠে তারা বলছেন যে তারা আগে সংগঠিত করবেন। এবং এরই মধ্যে আপনারা দেখেছেন একটি নতুনত্ব আমরা দেখেছি, দেশের দুভাগে দুটি অংশে এই দলকে সংগঠিত করার যে পরিকল্পনা, এবং সেই দুই জায়গায় দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সার্জিস সালাম এবং হাসনাত নাহিদ ইসলাম আছেন দলের প্রধানের পদে অর্থাৎ আহ্বায়কের পদে, যদিও এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু বলছেন যে তারা নেতা নির্ভর হবেন না, তারা নীতি নির্ভর হবেন। তাদের যে কমিটি দেওয়া হবে সেই কমিটিতে তাদেরকেই দেওয়া হবে, তাকেই সেই কাজ দেওয়া হবে যিনি যেই কাজটি করতে পারেন এবং এরই মধ্যে যিনি করে দেখিয়েছেন, তাদেরকেই কিন্তু আজকের এই কমিটির ঘোষণার মধ্য দিয়ে রাজনীতিতে আনা হচ্ছে। ইশরাত, ধন্যবাদ আপনাকে সাফা। নতুন দল ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশ থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমর্থকদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা গেছে। এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। আমরা আশা করি যে আমাদের সামনে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা অপেক্ষা করছি, আমরা সকল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই ছিল সকলের সাথে জাতীয় চেতনায় ঐক্যের সুযোগ সবসময় রয়ে গেছে। এখন নবীনদেরকে জায়গা দিতে হবে, প্রবীণরা থাকবে বাট নবীনদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ। রমজানকে কেন্দ্র করে যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম না বাড়ে সেজন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন জামায়াত নেতারা। এ সময় মানবতা বিরোধী অপরাধে কারাগারে থাকা জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানানো হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান নেতারা। একই সাথে রমজানের পবিত্রতা বজায় রাখতে সিনেমা হল বার বন্ধের আহ্বান জানান। পরে একটি বিক্ষোভ মিছিল কাকরাইল হয়ে বায়তুল মোকাররমে শেষ হয়।
শেখ হাসিনার আমলে হওয়া শাপলা চত্বর সহ সব হত্যাকাণ্ডের বিচার করতে ইচ্ছুক অন্তর্বর্তী সরকার, তবে এর জন্য সময় দিতে হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পাশাপাশি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। সকালে এফডিসিতে শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা জানান। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ শাপলা চত্বর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে দ্রুত তদন্ত কমিশন গঠনের দাবি জানান। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর এফডিসিতে ছিল ছায়া সংসদ। আলোচ্য ইসলাম বিদ্বেষ নয়, ক্ষমতায় টিকে থাকতেই শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালানো হয়। প্রস্তাবের পক্ষে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ও বিপক্ষে ছিল তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা। নারীদেরকে পর্দার মাধ্যমে ঘরে আবদ্ধ করে রাখা যাবে না এবং স্পিকার তিনি পর্দাশীল নারীদেরকে জীবন টেন্টের সঙ্গে বিতার্কিকদের দুই পক্ষের উপস্থাপন ও যুক্তি খণ্ডন শেষে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, শেখ হাসিনার আমলে হওয়া শাপলা চত্বর সহ সব হত্যাকাণ্ডের বিচার করতে ইচ্ছুক অন্তর্বর্তী সরকার, তবে এর জন্য সরকারকে সময় দিতে হবে। তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। বলেন, জুলাই গণহত্যা ও ফ্যাসিস্ট আমলের গুম নিয়ে সরকার অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে যাচ্ছে। ইন্টারিম গভর্নমেন্টের ইচ্ছা আছে যে সমস্ত হত্যাকাণ্ডই ইনভেস্টিগেট করা। পরবর্তীতে যে গভর্নমেন্টই আসছেন, আমার মনে হয় যে শাপলা চত্বরের উপরে সবাই ইনভেস্টিগেট করবেন। শাপলা চত্বরে কি হয়েছিল, হাসিনার আমলে যারাই যত ধরনের হত্যাকাণ্ডে যারাই জড়িত ছিলেন সবাইকে বিচারে আনা হবে এবং আমরা সবাইকে অনুরোধ করব আপনারা অস্থির হবেন না। শাপলা চত্বরে মৃতের প্রকৃত সংখ্যা নিরূপণে হেফাজতে ইসলামের গবেষণা করা উচিত বলে মনে করেন প্রেস সচিব। বলেন, ক্ষমতা পাকাপাকি করতেই ওই রাতে গণহত্যা চালানো হয়েছিল। হেফাজতের যে মৃত্যু কতজন হয়েছে এখন আমরা সঠিকভাবে জানি না, ইনক্লুডিং হেফাজত। করা উচিত যে এইটার উপরে নিজেরাই একটা ইনভেস্টিগেট করা, পাকাপাকিভাবে বন্দোবস্ত করার একটা পুরো জিনিসটাই এই। ওই সময়তে ওয়ার অন টেরর চলছে, ওয়ার অন টেররে সে আসলে বেনিফিট নিতে চাচ্ছে। বাংলাদেশে এদেরকে আমি মেরে কেটে আমি দেখাচ্ছি যে আমি তোমার জন্য ইন্টারন্যাশনাল পার্টনার। বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে দ্রুত তদন্ত কমিশন গঠন সহ 5 দফা সুপারিশ করেন তিনি। হেফাজত সমাবেশে নির্মম হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনের লক্ষ্যে অতি দ্রুত একটি তদন্ত কমিশন গঠন করা। অনেক তদন্ত কমিশন হয়েছে, কিন্তু হেফাজতে যে হত্যাকাণ্ড হয়েছে সেটি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো তদন্ত কমিশন গঠিত হয়নি। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় জয়ী হয় প্রস্তাবের বিপক্ষে থাকা তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা। প্রস্তাবটি গৃহীত হয়নি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, মানিক মিয়া এভিনিউতে যেতে চাই, সেখানে রয়েছেন আমার সহকর্মী মনিরুল ইসলাম। মনির, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং এখনো কি অনুষ্ঠান স্থলে অতিথিরা প্রবেশ করছেন কিনা, কোন কোন বিষয়গুলো নজরে পড়ার মতো জানাবেন। সেই সমাবেশটি বা নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশটি এখনো আসলে শুরু হয়নি, তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তো সেই শুরুটা বা সেটা হওয়া আগ দিয়ে যে আজকে যে আকাঙ্ক্ষিত উপস্থিতি বা জনউপস্থিতি বা নেতাকর্মীদের আসার যে আহ্বান ছিল, সেই আহ্বানটা রেখে প্রচুর নেতাকর্মী এখানে এসছেন। ইতোমধ্যে আমরা দেখছি যে এই রাজনৈতিক দলের নতুন গঠিত রাজনৈতিক দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে, মুখ্য সমন্বয়ক হিসেবে যাকে করা হবে, যার নাম ঘোষণা হতে পারে হাসনাত আব্দুল্লাহ, তিনি এসেছেন, তার সাথে অসংখ্য নেতাকর্মী। তো এরকম এই যে শুধু হাসনাত নয়, ধীরে ধীরে অন্য নেতাকর্মী আসতে শুরু করেছেন। বিভিন্ন জেলা, উপজেলা, বিভিন্ন থানা, বিভিন্ন ক্যাম্পাস কেন্দ্রিক, বিভিন্ন এলাকা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক তাদের ব্যানার নিয়ে আসতে শুরু করেছেন। তো তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এখানে এই যে সমাবেশ স্থল সেটার বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন আছে। কিন্তু সার্বিকভাবে একদম সমাবেশ লাগোয়া সমাবেশের ভেতরে আমরা দেখছি যে পুলিশ বা কোনো বাহিনীর নিরাপত্তা হয়তো দল থেকে নেওয়া হয়নি। এই জাতীয় নাগরিক পার্টি তারাই নিজেরাই এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তারা নিজেরাই এখানে খুব বেশ সুশৃঙ্খলভাবে নেতাকর্মীদের ভেতরে প্রবেশ করাচ্ছেন এবং নিজেরাই চেক করছেন বা তল্লাশি করছেন এবং পানির ব্যবস্থা রেখেছেন, ওয়াশরুমের ব্যবস্থা রেখেছেন। এই ধরনের সুযোগ সুবিধাও এখানে আছে এবং যাতে করে মোটামুটি এখনো স্বতঃস্ফূর্ত হাজারো নেতাকর্মী এখানে আসতে শুরু করেছে।
যে গত বছর ধন্যবাদ আপনাকে মরিয়। সেখানকার সার্বিক পরিস্থিতি আপনি জানাচ্ছিলেন আমাদের। শেষ হচ্ছে অমর একুশে বইমেলা। এবছর আর বাড়ছে না মেলার সময়। সকালে শেষ শিশু প্রহরের মধ্য দিয়ে শুরু হয় দিনের আয়োজন। শিশু প্রহর শেষে সাধারণ পাঠক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় বইমেলা, যা শেষ হবে রাত 9টায়। একুশে গ্রন্থমেলার শিশু প্রহরের শেষ দিন বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ছাড়াও অনেক শিশুকে দেখা গেছে। বাবা মায়ের সঙ্গে বই কিনতে যায় তারা। শিশু কর্নার ঘুরে দেখা গেছে নানা বয়সী শিশুরা স্টল ঘুরে কিনছে পছন্দসই বই। মেলায় রাখা খেলাধুলার স্পটেও দেখা যায় তাদের সরব উপস্থিতি। এই যে অনেক বই দেখেছি, তারপরে কার্টুন দেখেছি, অনেক মজা। ওরা অনেক দুষ্টামি করছে, ফুটবল খেলছে, ঝগড়া করছে, পাপেট শো দেখেছি, বই দেখেছি, মজার মজার বই পাওয়া যায়। এরপরে এখানে সিসিমপুর আসে, আমার সিসিমপুর দেখতে অনেক ভালো লাগে। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের খবর আবারও জানার চেষ্টা করব আমার সহকর্মী আকলাকুস সাফার কাছ থেকে। সাফা, অনুষ্ঠান কি শুরু হয়েছে কিনা, আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা সে ব্যাপারে জানাবেন। এই মুহূর্তে কি দেখছেন সেখানে? শ্যামাদেব, আবির বড়ুয়া, অলিকনি, ধর্মীয়, রাজনৈতিক এবং অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে অবস্থান তা জারি থাকবে। এখন আমরা সকলে একসাথে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইব। ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টির সেই আনুষ্ঠানিকতাটি শুরু হয়ে গেছে। ইশরাত, আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ আয়োজন, এই আত্মপ্রকাশ আয়োজনের যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগেই এই নতুন যে দল, সেই নতুন দলের উত্তরাঞ্চলের দায়িত্বে যিনি নিচ্ছেন, মুখ্য সংগঠকের দায়িত্ব সার্জিস আলম, তিনি এসে যে রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছে, ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ এবং তাদের যে প্রতিনিধিরা এসেছেন তাদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেছেন, শেক হ্যান্ড করেছেন, কোলাকুলি করেছেন। এখন মঞ্চে মূলত জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে এবং তার আগে আমরা দেখেছি যে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং অন্যান্য ধর্মের যে গ্রন্থগুলো আছে, ধর্মগ্রন্থ থেকে সেগুলোর থেকে অংশবিশেষ পাঠ করার মধ্য দিয়ে যে আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতাটি শুরু হয়েছে। এই যে আজকে নতুন যে দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই দলটি জুলাই আগস্টের আন্দোলনের ফলে তৈরি একটি দল। অর্থাৎ এই দলের যারা নেতৃত্বে নিচ্ছেন, সেই নেতৃত্বস্থানীয় যারা আছেন তারাই কিন্তু বলেছেন যে ইতিহাসের দায় থেকেই এই দলের সৃষ্টি। 53 বছরের বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী যে রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলো যে কাজ করতে পারেনি, সেই কাজগুলো তারা করবেন, ঐক্যবদ্ধভাবে তারা এই কাজ করবেন। এখন যে জাতীয় সঙ্গীত পরিবেশন হচ্ছে, সবাই কিন্তু সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করছেন। আমরা জাতীয় সঙ্গীতটাতে থাকতে চাই। ইশরাত, আমরা কিছুক্ষণ পর আবারও আপনার সঙ্গে যুক্ত হব। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হলো কিন্তু এই আত্মপ্রকাশ আয়োজনের আনুষ্ঠানিকতা।
ভাতি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আঁচল বিছাইছো বটের মূলে নদীর কূলে কূলে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মনে হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মা তোর বদন খানি মলিন হলে আমি ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দর্শক ইতিমধ্যেই নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হলো, আমরা সরাসরি ছিলাম সেখানে।